ডাক্তার ওয়াই এ আরিফ স্যার। আমাদের ক্লাসের বিষয় প্রোস্টেট ক্যান্সার পার্ট 2। পার্ট 2 গত ক্লাসেও ছিল, যেহেতু স্যারের নেট প্রবলেমের জন্য আমরা শুনতে পাইনি, এই জন্য আজকেও প্রোস্টেট ক্যান্সার পার্ট 2ই হবে। তো আশা করি আজকে ক্লাসটা ইনশাল্লাহ ভালোভাবে করতে পারবো। এই বলে আমি স্যারকে রিকোয়েস্ট করছি, স্যার ক্লাস শুরু করেন প্লিজ। জি, ধন্যবাদ ডক্টর সুমাইয়া। আমাদের সঙ্গে চিকিৎসকবৃন্দ আছেন, বাংলাদেশ এবং ভারতের চিকিৎসকবৃন্দ, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি এবং সালাম। গত ক্লাসে আমরা প্রোস্টেট ক্যান্সার নিয়ে আলোচনা করেছি এবং আলোচনা করতে গিয়ে অনেক বেশি ড্রপ হয়েছে নেটওয়ার্কের কারণে, যার জন্য আলোচনাটা খুব একটা মন মতো করতে পারি নাই। অনেকে শুনতে পেয়েছেন, পান নাই, বারবার কেটে গিয়েছে। তো আজকে আশা করি প্রবলেম হবে না, দেখা যাক কি হয়। তো এই জন্য আমি যে বিষয়গুলো আলোচনা করেছিলাম ওগুলো আরেকবার আলোচনা করব। অনেকে বলেছে আর কি আমাকে যে আরেকবার আলোচনা করার জন্য। তো আমি গত ক্লাসে প্রোস্টেট ক্যান্সারের উপরে যে মেডিসিন গুলো আমাদের সাধারণত আসতে পারে রেপার্টরি এবং মেডিকা অনুযায়ী এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অনুযায়ী, সেই মেডিসিন গুলো নিয়ে আলোচনা করতেছিলাম। তো সেই মেডিসিন গুলো আমি আজকে আবার তুলে ধরবো। তো তার আগে একটু জেনে নিই, একটা সুমাইয়া, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, নাকি ড্রপ করছে? না স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। এখন আমার সঙ্গে যিনারা আছেন অত্যন্ত অনেক প্রবীণ চিকিৎসক বিন্দু আছেন। হ্যাঁ, মানে আমি যে সময় স্টুডেন্ট ছিলাম সেই সময় তিনারা অভিজ্ঞ চিকিৎসক তিনারাও আছেন। তার মধ্যে আমি যিনাকে চিনি, ভারতের ডাক্তার নীলকমল বর্মন, ওনাকে ডাক্তার প্রকাশ মল্লিক সাহেব এবং ডাক্তার নীলকমল বর্মন সাহেব, ওনারা আমাদের বাসায় এসেছিলেনও বাংলাদেশে। তো আমি তখন, যেহেতু আমার ফাদারের সঙ্গে তাদের সম্পর্ক ছিল, আমি আঙ্কেল বা কাকা বলে ডাকতাম, এই জন্য আঙ্কেল দেখেছি। তো আহ, আপনারা তো অত্যন্ত প্রবীণ, যদি ভুল ত্রুটি হয়, হ্যাঁ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তা ধরিয়ে দিবেন। তো আলোচনা শুরু করি তাহলে। তো পোর্টালাস হরিডাস মেডিসিন নিয়ে বলেছিলাম এর আগে। পোর্টালাস হরিডাস পোর্টালাস হরিডাস সম্পর্কে একটা রুব্রিক আগে আমি বলছি। পোস্টেড গ্ল্যান্ড ক্যান্সার অফ পোস্টেড পেইন উইথ দ্য কোটালাস হরিডাস একেবারে সিঙ্গেল মেডিসিন, সিনথেসিস রেপার্টরি থেকে নেয়া। পোস্টেড চ্যাপ্টারে রয়েছে, পোস্টেড গ্ল্যান্ড চ্যাপ্টারে রয়েছে যে পোস্টেড গ্ল্যান্ড ক্যান্সার অফ পোস্টেড পেইন উইথ দ্য পোস্টেড গ্ল্যান্ডের ক্যান্সার এবং এর সঙ্গে পেইন, সিঙ্গেল মেডিসিন কোটালাস হরিডাস। তার আগে পোস্টেড গ্ল্যান্ডে ক্যান্সার হলে যে সিমটম গুলো সাধারণত আমরা পেয়ে থাকি, সেই সিমটম গুলো একটু তুলে ধরি, যেহেতু আহ, গত ক্লাসে যদিও আলোচনা হয়েছে, জাস্ট সেই বিষয়গুলোকে একটু স্মরণ করে দেওয়ার জন্য। তা হচ্ছে, যদি পোস্টেড গ্ল্যান্ডে কারো ক্যান্সার হয়, দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডায়াগনোসিস এর আগে, অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিসের আগে দুটো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি এইজ আফটার 50, দ্বিতীয় হচ্ছে গিয়ে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, ব্লিডিং হওয়া, কিংবা আফটার কাশন ওর আফটার ইন্টিমেসি ব্লিডিং হওয়া। এই দুটো সিমটম যদি থাকে, এই দুটো অবস্থা যদি থাকে, তবে সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে, আলট্রাসাউন্ড করে দেখতে হবে, বা এমআরআই করে দেখতে হবে। বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা গুলো আছে, টিইএ মার্কার বা পিএসএ, প্রোস্টেটিক সেরাম এন্টিজেন, এই পরীক্ষা নিরীক্ষা গুলো করে দেখতে হবে প্রাথমিকভাবে। আলট্রাসোনো এবং পিএসএ, প্রোস্টেটিক সেরাম এন্টিজেন, প্রোস্টেটিক সেরাম এন্টিজেন যদি বেশি হয়, আলট্রাসোনোতে মোটামুটি বোঝা যায় যে ওখানে গ্রোথ টোথ আছে কিনা। বয়স আফটার 50, 50-র পরে তার এইজ এবং তার সাথে যদি ব্লিডিং থাকে ইউরিনের সঙ্গে বা আফটার কাশন, তাহলে কিন্তু মোটামুটি ধারণা করা যায় যে হ্যাঁ, সে প্রোস্টেটিক ক্যান্সার আক্রান্ত। তারপরেও আরো পরীক্ষা নিরীক্ষা যেগুলো রয়েছে নিশ্চিত হওয়ার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা করবো, সেগুলো আমরা বলেছি। তাহলে প্রোস্টেট গ্ল্যান্ড এনলার্জ হয়ে গেলে যে সিমটম গুলো আসে, সাধারণত ওই সিমটম গুলো তো থাকে। সেটা কি হয়, যখন প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে যায়, তখন যে ইউরিনারি ব্লাডার আছে, ঠিক ইউরিনারি ব্লাডারের নিচে, ইউরিনারি ব্লাডারের নিচেই প্রোস্টেট গ্ল্যান্ডটা অবস্থান করছে। সেই ক্ষেত্রে কি হয়, একটা প্রেশার ফিল হয়, চাপ
ফিল হয় ইউরিন ব্লাডারে, তখন ইউরিনারি যে সিমটম গুলো ডেভেলপ করে, যেমন প্রস্রাবের বেগ বারবার হতে পারে, বা রাত্রে শোয়ার পরে প্রস্রাবের বেগ বেড়ে যাওয়া, বা রাত্রে বেড়ে যাওয়া, প্রস্রাব করতে কষ্ট হয়ে যাওয়া, বা প্রস্রাব কিছু থেকে যাওয়া, হ্যাঁ, করে আসার পরে আবার প্রস্রাবের বেগ পায়, প্রস্রাবে কখন অনেক সময় ব্যথা করে, অনেক সময় জ্বালা পোড়া করে, ড্রিবলিং হয় ইনস্পিরেশন, এগুলো কিন্তু প্রত্যেক এনলার্জের কমন সিমটম। তার সঙ্গে ব্লিডিং এবং এজ আফটার 50, এবং এর সঙ্গে যেটা হতে পারে ক্যান্সার হলে ওয়েটটা তার লস, ওয়েট কমে যাচ্ছে দ্রুত। তো সাধারণত প্রস্টেট ক্যান্সার হলে রোগীর মারাত্মক অবস্থা যে প্রতিটা ক্ষেত্রে হবে তা কিন্তু না। কোনো কোনো ক্ষেত্রে মারাত্মক অবস্থা হয়, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হয় না। এবং এ ধরনের প্রবলেম হলে ইরেকটাইল ডিসফাংশন সেটাও কিন্তু হয়, তাদের যে শারীরিক মেলামেশা করার যে ক্যাপাবিলিটি সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে কমে যায়। তো পেইন যে সব ক্ষেত্রে হবে সেটা কিন্তু নয়। প্রোস্টেট গ্ল্যান্ডে ক্যান্সার হলে যে পেইন করবেই এই সিমটমটা কিন্তু প্রতিটা ক্ষেত্রে নয়, হতে পারে সেক্ষেত্রে লোয়ার অ্যাবডোমিনাল একটা পেইন থাকে, তলপেটে একটা ব্যথা থাকে, কিন্তু ডায়াগনোসিস করে যদি আমরা পেলাম সেখানে প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সার এবং এর সঙ্গে পেইন উইথ দ্য সিঙ্গেল মেডিসিন কোটালাথোরিডাস। কোটালাথোরিডাসের আরো কিছু রুব্রিক আমরা দেখব, যেমন প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সার অফ প্রোস্টেট, এই রুব্রিকটা কভার করে। প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সার পেইন উইথ দ্য তো বললামই। প্রোস্টেট গ্ল্যান্ড কমপ্লেইন অফ প্রোস্টেট, ইউরিন স্ক্যান্টি, ইউরিন ব্লাডি। তাহলে মোটামুটি প্রোস্টেট গ্ল্যান্ডের যে কমন সিমটম গুলো রয়েছে, প্রস্রাব কমে যাওয়া এবং রক্তপাত হওয়া, প্রস্রাবের সঙ্গে ব্লিডিং হওয়া, তার সঙ্গে পেইন, এইগুলো সবই কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ড রিলেটেড, ক্যান্সার রিলেটেড, এই সমস্ত সিমটম গুলো কিন্তু কোটালাথোরিডাস কভার করে। এবং তার সঙ্গে যেটা রয়েছে, আমরা যে পাঠককে যাই ম্যাথমেটিকে রয়েছে রয়েছে যে হেমাচুরিয়া উইথ ক্যান্সার অফ ব্লাডার অফ প্রোস্টেট। ব্লাডার যখন প্রোস্টেটে যখন ক্যান্সার হচ্ছে এবং এই ক্যান্সারের সঙ্গে যাদের মিচুরেশনে ব্লিডিং হচ্ছে, ইউরিনেশনে ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে পাঠক এই সিমটমটা উল্লেখ করেছেন। এর সঙ্গে ডার্ক ব্লাড ইউরিন অ্যালবুমিনাস এন্ড স্কুটি, এবং প্রস্তাবটা হয় কি, ব্লিডিংটা অত্যন্ত ডার্ক হয়, কালচে কালার হয়, এবং প্রস্তাবে প্রচুর অ্যালবুমিন থাকে। এটা আমরা কিভাবে বুঝবো? আমরা যদি ইউরিনের টেস্ট দিই, আর ই অফ ইউরিন বা রুটিন এক্সামিনেশন অফ ইউরিন, এই টেস্টটা দিলে আমরা প্রস্তাবে অ্যালবুমিন, ব্লাড, এই জিনিসগুলো পেয়ে যাবো। হ্যাঁ, ব্লাডের কালার কেমন, তো অনেক সময় রোগী কিন্তু বলে যে আমার এরকম ব্লিডিং হচ্ছে, তো এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষার সহযোগিতা নিব। এই হচ্ছে কোটালাথোরিয়াস সম্পর্কে। এরপর স্ট্যাফিসেগ্রিয়া। তাহলে কোটালাথোরিডাসের গুরুত্বপূর্ণ দুটো বিষয়, একটা হচ্ছে গিয়ে ব্লিডিং এবং আরেকটা হচ্ছে পেইন। এরপর স্ট্যাফিসেগ্রিয়া। স্ট্যাফিসেগ্রিয়া এই মেডিসিনটাও প্রোস্টেটিক ট্রাভেলের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আমি সিমটম গুলো উল্লেখ করলে আপনারা বুঝতে পারবেন সহজেই। স্ট্যাফিসেগ্রিয়ার ক্ষেত্রে ম্যাথমেটিকায় যে কথাটা বলা আছে যে প্রোস্টেটিক ট্রাভেল, frequent micturition, burning in urethra when not urinating, খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম স্ট্যাফিসেগ্রিয়ার। যখন প্রস্রাব করবে সেই সময় কোনো পেইন বার্নিং টা হয় না। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যখন প্রস্রাব সে করে ওই সময় পেইন বার্নিং থাকে না। প্রস্রাব করা ছাড়া অন্য সময় ইউরেথ্রার মধ্যে এক ধরনের বার্নিং বা পেইন হয়। তাই বলে যে প্রস্রাব করার সময় পেইন বার্নিং থাকবে না তা না। প্রস্রাব করার সময় পেইন বার্নিং, প্রস্রাব করার আগে পরে পেইন বার্নিং থাকতে পারে, কিন্তু যদি এই সিমটম গুলোর সঙ্গে কখনো কখনো বা মাঝে মাঝে কিংবা শুধু এই সিমটমটাই রয়েছে যে প্রোস্টেটিক ট্রাবল, ফ্রিকুয়েন্ট মিচুরেশন, বার্নিং ইউরেথ্রা হোয়েন নট ইউরিনেটিং, বারবার প্রস্রাবের বেগ চাপছে তার, বাট যখন প্রস্রাব করতেছে তখন পেইন করতেছে না, প্রস্রাব করা ছাড়া অন্য সময় পেইন বার্নিং হচ্ছে, তাহলে স্ট্যাফিসেগ্রিয়াকে আমরা অত্যন্ত অনেক বেশি গুরুত্ব দেবো। এছাড়া আর্জিং অ্যান্ড পেইন আফটার ইউরিনেটিং, যেটা বললাম যে প্রস্রাব হয়ে গেছে তারপরেও প্রস্রাবের বেগ চাপছে তার এবং তার সঙ্গে ব্যথা করছে, এই সিমটমটা রয়েছে।
বার্নিং ইন ইউরেথ্রা ডিউরিং মিক্সচারেশন, প্রস্রাব করার সময়ও তার পেইনটা রয়েছে। ম্যাথমেটিকাই থেকে আমরা এই সিমটম গুলো নিয়েছি। এর সঙ্গে যে সিমটমটা নিয়েছি রুব্রিক থেকে নিয়েছি, রেপার্টরি থেকে নিয়েছি। আসলে আমি চেষ্টা করেছি যে রেপার্টরি এবং ম্যাথমেটিক্যাল দুটোকে ব্যালেন্স করতে, কারণ অনেক বিষয় আছে যেটা ম্যাথমেটিকায় আছে রেপার্টরিতে নাই, আবার অনেক কিছু রেপার্টরিতে আছে ম্যাথমেটিকায় নাই। এই জন্য দুটো কম্বিনেশন করে আলোচনার চেষ্টা করেছি। তো রুব্রিক গুলো দিয়েছি, যেটা ব্লাডার থেকে রিটেনশন অফ ইউরিন, এনলার্জ পোস্টেট ফর্ম, পোস্টেট বড় হয়ে প্রস্রাব রিটেনশন হয়ে গেছে, প্রস্রাব আটকে গেছে, প্রস্রাব হচ্ছে না। কেন? কারণ এই প্রস্টেটটা ব্লাডের উপরে প্রেশার ক্রিয়েট করেছে, যার জন্য প্রস্রাবটা আসতে পারছে না ইউরেথ্রা হয়ে দিয়ে, এই জন্য রিটেনশন হয়ে গেছে। তখন কি হবে? আর যদি আল্ট্রাসাউন্ড করা হয় তাহলে দেখা যায় পিভিআর অত্যন্ত বেশি। পিভিআর কি? পোস্ট ভলনারেল রেসিডিউ। পিভিআরটা হচ্ছে যে প্রস্রাব করার আল্ট্রাসাউন্ড যখন করবে তখন একবার আল্ট্রাসাউন্ড করবে একেবারে ব্লাডারে পরিপূর্ণ অবস্থায়, প্রস্রাব পরিপূর্ণ অবস্থায়, প্রস্রাব করে নাই, প্রস্রাবের চাপ আছে। আরেকটা আল্ট্রাসাউন্ড করবে প্রস্রাব করা হয়ে গেলে, তারপরে কি এই প্রস্রাব করার পরে কতটুকু পরিমাণ ব্লাডে থাকতেছে এটাকে বলা হয় পোস্ট ভয়েডাল রেসিডিউ বা পিভিআর। এটা সাধারণত 30 ml পর্যন্ত থাকে। যদি 30 ml এর বেশি থাকে তখন প্রবলেম। তো এই ক্ষেত্রে যেটা হবে, যদি রিটেনশন হয়ে গেছে তার মানে কিন্তু পিভিআর অত্যন্ত বেশি হবে, এটা আমরা আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারবো। এছাড়া রুগী তো সিমটম দেবেই। ক্যান্সার অফ প্রোস্টেট, এই রোগটা সরাসরি রয়েছে। প্রোস্টেট গ্ল্যান্ড কমপ্লেইন্টস অফ প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম, কমপ্লেইন্টস অফ প্রোস্টেট অ্যাকম্পানিড বাই ডিসইউরিয়া। এখানে দুটো মেডিসিন আছে সিনথেসিস রেপার্টরিতে, কোনিয়াম এবং স্ট্রেবিসিলিয়া। প্রোস্টেটের কমপ্লেইন, সেটা যে কোনো রকম কমপ্লেইন হতে পারে, প্রোস্টেটাইটিস হতে পারে, প্রোস্টেটিক এনলার্জ হতে পারে, প্রোস্টেট ক্যান্সার হতে পারে। বাট কমপ্লেইন্টস অফ প্রোস্টেট অ্যাকম্পানিড বাই ডিসইউরিয়া, ডিসইউরিয়া মানে হচ্ছে পেইনফুল মিক্সচারেশন, পেইনফুল মিক্সচারেশন অর্থাৎ বার্নিং, পেইন, পোস্টেট প্রোস্টেটিক কমপ্লেইনের সঙ্গে এক্ষেত্রে দুটো মেডিসিন রয়েছে, কোনিয়াম এবং স্ট্রেবিসিলিয়া। কমপ্লেইন অফ প্রোস্টেট এক্সটেন্ডিং টু ইউরেথ্রা, কমপ্লেইন অফ প্রোস্টেট এক্সটেন্ডিং টু ইউরেথ্রা। দেখুন, সিঙ্গেল মেডিসিন স্ট্রেবিসিলিয়া রেপার্টরিতে এভাবে রয়েছে যে প্রোস্টেটের কমপ্লেইন এবং কমপ্লেইনটা ইউরেথ্রা পর্যন্ত বিস্তৃত। এটাকে যদি আমরা ম্যাথমেটিকের ভাষায় দেখি, সেখানে বলতেছে কি যে প্রোস্টেটিক ট্রাভেল, frequent micturition, burning in urethra when not urinating। তাহলে ইউরেথ্রার মধ্যে একটা বার্নিং পেইন হচ্ছে যখন প্রস্রাব করছে না সেই অবস্থায়, এবং তার সঙ্গে প্রস্টেটিক ট্রাভেল। তাহলে এখানে যেহেতু সিঙ্গেল মেডিসিন রয়েছে স্ট্রেবিসিলিয়া, এবং তার সঙ্গে ম্যাথমেটিক্যাল এই সিমটম এবং রেপার্টরির এই রুব্রিকটা, আমরা যদি এটাকে দেখি তাহলে স্ট্রেবিসিলিয়ার ফুল চরিত্রটা আমরা পাচ্ছি। সেটা হচ্ছে যে ইউরেথ্রার মধ্যে একটা বার্নিং হবে, যেটা প্রস্রাব করা ছাড়াই। এছাড়া কমপ্লেইন অফ প্রোস্টেট অ্যাকম্পানিড বাই ইউরিনেশন, ফ্রিকুয়েন্ট প্রোস্টেট কমপ্লেইনের সঙ্গে বারবার প্রস্রাবের বেগ, ইউরিন স্ক্যান্টি, প্রস্রাব কমে যাওয়া, ইউরিন স্ক্যান্টি এন্ড ফ্রিকুয়েন্ট। হ্যাঁ, এই এই রুব্রিক গুলো কিন্তু রয়েছে। এখন আমরা যাব নেক্সট মেডিসিন, কোনিয়াম। কোনিয়ামে যে গুরুত্বপূর্ণ বিষয়, আব্দুর রহমান বলেছে স্যার কথা ভালোভাবে বোঝা যাচ্ছে না। এটা কি শুধু আব্দুর রহমানের ক্ষেত্রে, নাকি একটা সময় আপনি এমন শুনছেন না? না না, আমি শুনতে পাচ্ছি তো, আমি ভালো ক্লিয়ার আমি আমি শুনতে পাচ্ছি, শুনতে ভালো শুনতে পাচ্ছি। পাচ্ছি। যারা সম্ভবত শুনতে ওনার পাচ্ছেন তারা যদি ক্লিক করেন। পরিষ্কার শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার, না যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। কোনিয়াম, কোনিয়াম মেডিসিনে মাস ডিফিকাল্টি ইন ভয়েডিং, ইট ফ্লোস অ্যান্ড স্টপ এগেইন। কোনিয়ামের এই সিমটমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রস্রাব করতে গিয়ে চাপ দিয়ে প্রস্রাবটা বের করতে হয়। মাস ডিফিকাল্টি ইন ভয়েডিং, চাপ না দিলে, প্রেশার ক্রিয়েট না করলে প্রস্রাবটা থেমে যায়। চাপ দিচ্ছি, প্রস্রাব হচ্ছে, চাপটা কমে গেছে, আবার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, আবার চাপ দিচ্ছে, প্রস্রাব হচ্ছে, চাপটা কমে গেছে, প্রস্রাব বন্ধ হয়ে গেছে। এই সিমটমটা কোনিয়ামের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিমটম। এর সঙ্গে যেটা রয়েছে ড্রিবলিং ইন ওল্ড মেন, যারা সাধারণত বয়স হয়ে গিয়েছে
তাদের যেটা হয় ড্রিবলিং হয়। ড্রিবলিং মানে কি, যে ফোটায় ফোটায় প্রস্রাব চলে আসছে রোগীর, অসারে প্রস্রাব হচ্ছে, প্রস্রাবের বেগ ছাড়াই, এটাকে ড্রিবলিং বলা হয়। এই ঘটনাটা কিন্তু কোনিয়ামে রয়েছে। ড্রিবলিং ইন প্রোস্টেটিক ফ্লুইড, স্টুল এন্ড ইউরিনেশন। শুধুমাত্র যে ইউরিনের ড্রিবলিং হয় তা না, প্রোস্টেটিক ফ্লুইড, অনেকে বলে যে ধাতু বের হয়। হ্যাঁ, অনেকে বলে যে আমার ধাতু বের হয়, অর্থাৎ যখন সে প্রস্রাব করতে যায় বা পায়খানা করতে যায় ওই সময় যে চাপ দেয়, তখন কিছুটা প্রোস্টেটিক ফ্লুইড বা অনেকে বীর্য বলে, আসলে এটা হচ্ছে গিয়ে প্রোস্টেটিক ফ্লুইড বেরিয়ে আসে। ইরেকশন imperfect and of too short duration। তার শারীরিক মেলামেশার সময় পারফেক্টলি ইরেকশন হয় না জেনিটাল অর্গানের, এবং হলেও সেটা খুবই কম সময়। আমরা কিন্তু প্রোস্টেটিক এনলার্জের ক্ষেত্রে বা প্রোস্টেটিক ক্যান্সারের ক্ষেত্রে এই ইরেকটাইল ডিসফাংশন সিমটমটা পেয়েছিলাম, ড্রিবলিং কিন্তু পেয়েছিলাম, ডিফিকাল্টি মিক্সচারেশন এটা কিন্তু পেয়েছিলাম, এবং এই সমস্ত সিমটম গুলো কিন্তু এই কোনিয়ামে রয়েছে। এছাড়া কাটিং ইন ইউরেথ্রা ওয়াইল সিমেন পাসেস, এটা কোনিয়ামের একটা বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। যখন বীর্যপাত করে সেই সময় তার ইউরেথ্রার মধ্যে পেইন। দেখুন, স্টেবিসিক্রিয়ার পেইনটা হচ্ছে কি মিক্সচারেশন ছাড়া, আর কোনিয়ামের পেইনটা হচ্ছে যখন সে বীর্যপাত করে তখন তার ইউরেথ্রার মধ্যে একটা পেইন, এবং তার সঙ্গে যে গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে তাকে বেগ দিয়ে চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, তো প্রস্রাব থেমে যায়, আবার চাপ দিয়ে করতে হয়। এটা ম্যাথামেটিকা থেকে নেওয়া। রুব্রিক যেগুলো রয়েছে, রুব্রিকগুলো আলোচনা করি। রিটেনশন অফ ইউরিন ইন এনলার্জ প্রোস্টেট ফর্ম, প্রোস্টেট বড় হয়ে প্রস্রাব রিটেনশন হয়ে গেছে, এটা স্টেপসিকেও রয়েছে, কোনিয়ামেও রয়েছে। এছাড়া ক্যান্সার অফ প্রোস্টেট, কমপ্লেইন অফ প্রোস্টেট, কমপ্লেইন অফ প্রোস্টেট অ্যাকম্পানিড বাই ডিসইউরিয়া, যেটা বলেছিলাম কোনিয়াম এবং স্টেপসিকে এই দুটো মেডিসিনে রয়েছে। এছাড়া প্রোস্টেট গ্ল্যান্ড সোয়েলিং, ইউরিন স্ক্যান্টি, ইউরিন ব্লাডি, এই সিমটম গুলো রয়েছে। কিন্তু কোনিয়ামের ওই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সিমেন্ট পাস করার সময় তার ইউরেথ্রাতে বার্নিং বা পেইন। দ্বিতীয় সিমটমটা হচ্ছে প্রেসার দিয়ে দিয়ে প্রস্রাবটা করতে হয়, এবং বিশেষ করে বৃদ্ধ ব্যক্তি, কারণ এই প্রোস্টেটিক ক্যান্সার আক্রান্ত হয় কিন্তু সাধারণত আফটার 50। সুতরাং এই কোনিয়াম মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা এটাকে মাথায় রাখবো এবং রোগীর মধ্যে অবশ্যই দেখার চেষ্টা করব যে এরকম ক্ষেত্র আসছে কিনা। এরপরে অ্যাপিসমেল। অ্যাপিসমেল আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন, বিশেষ করে এটা ইউরিনারি ট্র্যাক্টের উপরে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন অ্যাপিসমেল। অ্যাপিসমেলের যে সিমটম নিয়েছি ম্যাথামেটিকা থেকে, ডিফিকাল্ট, ফ্রিকুয়েন্ট or slow urination, difficult, frequent or slow urination, must press to pass urine in prostate affection। এই ক্ষেত্রে অ্যাপিসের ক্ষেত্রে যেটা হয়, প্রদাহ, জ্বালা, যন্ত্রণা বেশি হয়। কোনিয়ামের ক্ষেত্রে চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, থেমে যায়, আবার চাপ দিতে হয়, কিন্তু সেখানে কিন্তু পেইনটা এতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু অ্যাপিসের ক্ষেত্রে যেটা হয়, এখানেও পেইন বার্নিং এতটা বেশি হয়, ডিফিকাল্ট, ফ্রিকুয়েন্ট আর স্লো ইউরিনেশন, বারবার প্রস্রাব হতে পারে, প্রস্রাব করা কষ্টকর হতে পারে, বা স্লো, খুব ধীরে ধীরে প্রস্রাব হচ্ছে, এই জন্য প্রেস করতে হচ্ছে স্লোনেসের জন্য, কারণ প্রস্টেটটা বড় হয়ে গেছে। বাট বিষয়টা যেটা সেটা হচ্ছে গিয়ে মানে পেইন এবং বার্নিং, প্রদাহটা বেশি থাকে, এটা হচ্ছে অ্যাপিসের গুরুত্বপূর্ণ দিক। হ্যাঁ, ডিসইউরিয়া উইথ স্টিঙ্গিং পেইন, অ্যাপিসের এই যে স্টিঙ্গিং পেইন, এটা কিন্তু অন্যদের চেয়ে অ্যাপিসকে আলাদা করে বলে, স্বতন্ত্র করে ফেলে। ফুল বিদ্ধ ব্যথা এবং তার সঙ্গে কি পেইনফুল মিউচুরেশন, ইনকন্টিনেন্স অফ ইউরিন অ্যাগ্রাভেশন নাইট, রাত্রেবেলা অসারে প্রস্রাব হয়ে যায়। অ্যাপিসের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে রাত্রেবেলা অসারে প্রস্রাব হয়ে যায়। এগুলো আমার ম্যাথমেটিকা থেকে নেওয়া। এছাড়া রুব্রিক রয়েছে রিটেনশন অফ ইউরিন, enlarged prostate form, complaints of prostate accompanied by urination frequent, prostate complaints সঙ্গে বারবার প্রস্রাবের বেগ, prostate gland swelling, urine bloody, urine scanty frequent, and এই রুব্রিক গুলো রয়েছে।
এরপর যে গুরুত্বপূর্ণ যে মেডিসিন চিমাফিলার ক্ষেত্রে মাস্ট স্ট্রেন বিফোর ইউরিন ফ্লো, acute prostatitis with retention and dysuria and feeling of a ball in perineum as if sitting on a ball. চিমাফিলার ক্ষেত্রেও বলা হয়েছে যে মাস্ট স্ট্রেন বিফোর ইউরিন ফ্লো, প্রস্রাব করার আগে তাকে বেশ চাপ দিয়ে প্রস্রাব করতে হয়। হ্যাঁ, কিন্তু এখানে এটা বলে নাই যে স্টপ হয়ে যায় আবার চাপ দিতে হয়, এমন কিছু না, কিন্তু বলেছে যে চাপ দিয়ে প্রস্রাবটা করতে হয়। এবং যে গুরুত্বপূর্ণ বিষয় চিমাফিলা রয়েছে সেটা অ্যাকিউট প্রস্টেটাইটিস, with retention, dysuria and feeling of a ball in perineum as if sitting on a ball. এটা চিমাফিলার বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। রোগী মনে করে সে যেন একটা বলের ওপর বসে আছে। এটা সম্ভবত তার প্রস্টেটটা এনলার্জ হয়ে যখন সে বসে একটা প্রেস একটা এক ধরনের চাপ সৃষ্টি হয় ওখানে, এই জন্য তার মধ্যে এই সেন্সেশনটা আসে। বাট এটা চিমাফিলার বৈশিষ্ট্যপূর্ণ একটা লক্ষণ। তার মনে হয় যেন তার পেরিনিয়াম, তার নিচের দিকে যেখানে সে চাপ দিয়ে বসে সেই জায়গায় পেরিনিয়ামে একটা বলের মতো একটা সেন্সেশন তার কাছে হয়। এবং তার সঙ্গে যেটা রয়েছে অ্যাকিউট প্রস্টেটাইটিস উইথ রিটেনশন, মানে প্রস্রাবটা একদমই বন্ধ হয়ে যায় প্রস্টেটাইটিসের কারণে, প্রস্টেটিক ইনফ্লামেশনের কারণে প্রস্রাবটা একদমই বন্ধ হয়ে যায়। এবং বন্ধ হয়ে যাওয়ার জন্য কি করতে হয়, চাপ দিয়ে প্রস্রাব করতে হয়। ক্যান নট পাস ইউরিন উইদাউট স্ট্যান্ডিং with feet apart and body inclined to forward. চিমাফিলার এটা আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এটা অন্য কোনো মেডিসিন আছে কিনা, বাট চিমাফিলাতেই রয়েছে যে সে প্রস্রাবের এই যে কষ্টকর অবস্থা, তার প্রস্রাব বন্ধ হয়ে গেছে, চাপ দিয়ে করতে হচ্ছে, এবং তাকে দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে পা দুটো ফাঁক করে সামনের দিকে কিছুটা ঝুঁকে তাকে প্রস্রাব করতে হয়। এটা চিমাফিলার বেশ বৈশিষ্ট্যপূর্ণ এবং বলা চলে হয়তো বা সিঙ্গেল সম্ভবত এই লক্ষণটা, কারণ এই লক্ষণটা অন্য কোনো মেডিসিন আছে কিনা আমি জানি না। ক্লোটস অফ ব্লাড পাস উইথ ইউরিন, এবং ইউরিনের সঙ্গে কি হয়, ব্লিডিং হয়। সেই ব্লিডিংটা কেমন, চাপ 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 চাপ। যেহেতু এই ইউরিনের সঙ্গে চাপ বাঁধা রক্ত যাচ্ছে, সুতরাং চিমাফিলা প্রোস্টেটিক ক্যান্সারের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু বুঝতে পারছি। কেননা প্রোস্টেটিক ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত এই ধরনের চাপ রক্ত বা ব্লিডিংটা থাকে। এখন আমরা যদি রুব্রিক দেখি চিমাফিলা রুব্রিক গুলো কি, ব্লাডার ইনফ্লামেশন অ্যাকম্পানিড বাই ব্লাডি। দেখুন বলেছিল যে অ্যাকিউট প্রস্টেটাইটিস ম্যাথমেটিক্যাল, আর এখানে বলতেছে ব্লাডার ইনফ্লামেশন অ্যাকম্পানিড বাই ব্লাডে। বিষয়টা কিন্তু একই, শুধুমাত্র দুভাবে ব্যাখ্যা করেছে। ব্লাডার ইনফ্লামেশন আর অ্যাকিউট প্রস্টেটাইটিস। ব্লাডার ইনফ্লামেশন আর ইউরিনারি ব্লাডারে ইনফ্লামেশন, এই ইনফ্লামেশনটা কিন্তু প্রোস্টেটেও কিন্তু ছড়িয়ে যায়। তো ব্লাডার ইনফ্লামেশন অ্যাকম্পানিড বাই ব্লাডি, এবং তার সঙ্গে ব্লাডি ইউরিনেশন যেটা হচ্ছে, এবং রিটেনশন অফ ইউরিন এনলার্জ প্রোস্টেট ফর্ম, প্রোস্টেট বড় হয়ে প্রস্রাব আটকে গিয়েছে। ক্যান্সার অফ প্রোস্টেট, কমপ্লেইন অফ প্রোস্টেট গ্ল্যান্ড সোয়েলিং, ইউরিন ব্লাডি, ইউরিন স্ক্যান্টি, এই রূপগুলো রয়েছে। এখন আমরা আসি সাবালসেরোলেটা, খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিনটা সাবালসেরোলেটা। প্রোস্টেটিক ট্রাবেল, enlargement, discharge of prostatic fluid, prostatic ট্রাবেল, প্রোস্টেটের যে কোনো রকমের প্রবলেমের কথা বলছে, এবং প্রোস্টেট বড় হয়ে যাওয়া, এবং ডিসচার্জ অফ প্রোস্টেটিক ফ্লুইড। এই ডিসচার্জটা হয় কিরকম, রোগীরা এসে বলে যে আমার বীর্য বা সিমেন্ট বা ধাতু, হ্যাঁ, এগুলো বের হয়, এ ধরনের কথাবার্তা বলে আর কি। Quite as painful at the time of emission. সাবালসেরোলেটার বৈশিষ্ট্যপূর্ণ গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে যখন সে শারীরিক মেলামেশা করে সেই সময়টা, quite as painful at the time of emission, সেই সময় বেশ পেইন করে, quite as painful at the time of emission.
কোনিয়ামে কিন্তু আমরা এরকম সিমটম পেয়েছিলাম যে যখন সে সিমেন্ট পাস করে তখন পেইন অনুভব করে উরেথ্রার মধ্যে। ঠিক একইভাবে সাবলসেলেটাও রয়েছে যে কয়টা পেইনফুল এট দ্য টাইম অফ ইমিশন। এছাড়া যে রুব্রিকগুলো রয়েছে সাবলসেলেটাই, রিটেনশন অফ ইউরিন, enlarged prostate from cancer of prostate, complaint of prostate accompanied by urination frequent, prostate gland swelling, এই রুব্রিকগুলো রয়েছে। এরপর পালসেটিলা, এই পালসেটিলা মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোস্টেটিক এনলার্জের ক্ষেত্রে বা প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে। পালসেটিলার যে সিমটমগুলো ম্যাথমেটিক্যালি রয়েছে যেমন অ্যাকিউট প্রোস্টেটাইটিস, পেইন অ্যান্ড tenesmus in urinating oats by lying on back। পালসেটিলার এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সে যখন শুয়ে পড়ে চিত হয়ে, যখন সে চিত হয়ে শুয়ে পড়ে তখন তার প্রস্রাবের বেগ বেশি পায় এবং সে যখন প্রস্রাব করতে যায় তখন বেশ কুথুনি হয়, ব্যথা করে। এটা হচ্ছে পালসেটিলার মূল বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। এবং এর সঙ্গে যেটা রয়েছে হেমাচুরিয়া আফটার ইউরিনেশন, প্রস্রাবের পরে রক্ত বা ব্লিডিং হয়। ইউরিনেশন ইনভলন্টারি অন লাইং ডাউন, শুয়ে পড়লেই তার ঘন ঘন প্রস্রাবের বেগ চাপে। হ্যাভি প্রেশার অফ ক্র্যাম্প ইন ব্লাডার আফটার ইউরিনেশন, সাধারণত প্রস্রাব হয়ে গেলে কিন্তু ভাগটা বেটার ফিল করে, কিন্তু পালসেটিলা প্রস্রাব হয়ে গিয়েছে এরপর সে ইউরিনে ব্লাডার বা তলপেটে একটা ভার বোধ অনুভব করে। তাহলে পালসেটিলার বেশ দুটো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, একটা মোডালিটিস হচ্ছে চিত হয়ে শুলে তার প্রস্রাবের বেগ বেড়ে যায় এবং পেইনফুল মিক্সিরেশন হয়, প্রস্রাবে কষ্ট হয়, এবং তার সঙ্গে যেটা তা হচ্ছে প্রস্রাব করা হয়ে গেলে তারপরে সে তলপেটে একটা ভার বোধ অনুভব করে। এছাড়া সেন্সেশন অ্যাজ অফ এ স্টোন রোলিং ইন ব্লাডার, এছাড়া তার কাছে মনে হয় যেন ইউরিন ব্লাডারের মধ্যে একটা পাথরি গড়াগড়ি খাচ্ছে, এটা পালসেটিলার অনুভূতি। এ ধরনের স্ট্রাইকিং, এ ধরনের বিশেষ লক্ষণগুলো বা সিঙ্গুলার রেয়ার আনকমন স্ট্রাইকিং লক্ষণগুলো যখন আমরা পাবো, এগুলো সাধারণত পাওয়া যায় না, কমই পাওয়া যায়, যদি পাবো সেক্ষেত্রে কিন্তু এই মেডিসিনগুলো গুরুত্ব অত্যন্ত বেড়ে যায়। সেন্সেশন অ্যাজ অফ এ স্টোন রোলিং ইন ব্লাডার, যেন ব্লাডারের মধ্যে একটা পাথর ঘোরাঘুরি করতেছে এরকম একটা অনুভূতি রোগীর মধ্যে হয়। যেমন চিমে ফেলার অনুভূতি হয়, যেন সে যখন বসে পড়ে তখন যেন মনে হয় যে তার পেরিনিয়ামে একটা বল আছে। অ্যাকিউট প্রোস্টেটাইটিস, এনলার্জ প্রোস্টেট, অ্যাকিউট প্রোস্টেটাইটিস, অ্যাকিউট প্রোস্টেটাইটিস এই সিমটমটা রয়েছে। প্রোস্টেট বড় হয়ে যাওয়া, ব্লাডি মিশন, যেই সিমটমটা বলেছিলাম যে প্রোস্টেটিক ক্যান্সারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে সিমেনের সঙ্গে ব্লাড ইমিশন, এটা কিন্তু পালসেটিলাতে রয়েছে। আর যে রুব্রিকগুলো নিয়েছি, রুব্রিকগুলোর মধ্যে রয়েছে রিটেনশন অফ ইউরিন, এনলার্জ প্রোস্টেট ফর্ম, অনেকগুলো মেডিসিনেই রয়েছে এই রুব্রিকটা। ব্লাডার ইউরিনেশন, আচ্ছা, bladder urination interrupted spurts and with each spurt starting pain in swollen prostate। পালসেটিলা একেবারে সিঙ্গেল, পালসেটিলা এই রুব্রিক একেবারে সিঙ্গেল। তা হচ্ছে কি যে ইউরিনেশন ইন্টারাপ্ট হচ্ছে, spurts and with each spurt starting pain in swollen prostate। প্রস্টেট বড় হয়ে গিয়েছে যার জন্য প্রস্রাব করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, কিন্তু প্রস্রাব আসছে, যখন আসছে তখন প্রতিটা ক্ষেত্রে কেটে ফেলার মতো একটা যন্ত্রণা। পালসেটিলার একেবারে সিঙ্গেল, এই রুব্রিকটা পালসেটিলার সিঙ্গেল, যে প্রস্তাব প্রস্টেট বড় হয়ে যাওয়ার জন্য রোগীর প্রস্রাব করতে গিয়ে প্রস্রাবটা থেমে থেমে যাচ্ছে, কিন্তু যখন হচ্ছে তখন একেবারে কেটে ফেলার মতো একটা যন্ত্রণা, এটা পালসেটিলার সিঙ্গেল রুব্রিক। কমপ্লেইন্টস অফ prostate gland swelling, urine bloody, urine scanty, এই রুব্রিকগুলো পালসেটিলাতে রয়েছে। তাহলে দেখুন আমরা যে মেডিসিন কয়েকটা আলোচনা করলাম,
সেখানে চিমাফিলা, স্টেপিসিক্রিয়া, পালসেটিলা, এরপর কোনিয়াম, অ্যাপিস, এই মেডিসিন গুলো প্রত্যেকেই কোটালাসোরিডাস প্রত্যেকেরই এক একটা নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে, স্বতন্ত্রতা রয়েছে। হ্যাঁ, যেমন স্টেপিসিক্রিয়া বলেছিলাম, তার স্বতন্ত্রতা হচ্ছে তার ইউরেথ্রাতে বার্নিং উইদাউট মিক্সচারেশন। কোনিয়ামের স্বতন্ত্রতা ছিল কি, কোনিয়াম বারবার চাপ দিয়ে প্রস্রাব করতে হয়, এবং তার সঙ্গে যেটা হয় যে একটা ইরেকটাইল ডিসফাংশন হয় বা কাটিং ইন ইউরেথ্রা ওয়াইল সিমেন পাস। এবং কোটালাস হরিডাসের তার বিশেষত্ব ছিল কি, তার বিশেষত্ব ছিল যে পোস্টেট ক্যান্সারের সঙ্গে পেইন তার একটা বিশেষত্ব ছিল, এবং তার সঙ্গে চাপ রক্ত, মানে ডার্ক রক্ত, কালচে রক্ত। আর চিমাফেলার ছিল কি, যে তার একটা পেরিনিয়ামে যেন কোনো কিছু একটা বল আছে, এবং প্রস্রাব করার সময় তাকে দাঁড়িয়ে সামনের দিকে ঝুঁকে প্রস্রাবটা করতে হয়। তো এইভাবে প্রতিটা মেডিসিন একটা বিশেষত্ব রয়েছে, পার্সেন্টেজের বিশেষত্ব রয়েছে, যে বিশেষত্ব বলেছি। এই যে বিশেষত্বগুলো রয়েছে, এই বিশেষত্বগুলোকে আমরা ভালোভাবে নোট করব, এবং এগুলো কিন্তু রোগীর মধ্যে আমরা এই বিশেষত্বগুলো দেখব, রোগীর মধ্যে কোন বিশেষত্বটা রয়েছে, এবং এই বিশেষত্বটাই কিন্তু রোগীদেরকে একটা মেডিসিন থেকে অন্য মেডিসিন আলাদা করে ফেলে। কারণ আপনারা দেখেন, আমি এই যে কমন সিমটম গুলো নিয়েছি, রুব্রিক থেকে নিয়েছি, সেই কমন সিমটম গুলো কিন্তু বলতে গেলে প্রতিটা মেডিসিনে কম বেশি রয়েছে। হ্যাঁ, কমপ্লেন অফ পোস্টেট গ্ল্যান্ড সোয়েলিং, ইউরিন ব্লাড, ইউরিন স্ক্যান্টি। সুতরাং শুধুমাত্র কমন সিমটম উপরে বেস্ট করে না, আমরা ইন্ডিভিজুয়ালিটা দেখবো। এটা এই ইন্ডিভিজুয়ালি যেমন দেখতে পারবো একটা রোগীর ক্ষেত্রে। আমি জাস্ট এখানে উদাহরণস্বরূপ কিছু তুলে ধরেছি, এটাই যে সব তা না। আপনারা যারা অভিজ্ঞ আছেন, খুঁজলে আরো অনেক কিছু পাওয়া যাবে। এরপর লাইকোপোডিয়ামের ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে ম্যাটারমেটিকায়, যে এনলার্জ পোস্টেট পলিইউরিয়া ডিউরিং নাইট। পোস্টেট বড় হয়ে রাত্রেবেলা তার খুব ঘন ঘন প্রস্রাবের বেগ চাপছে। পেইন ইন ব্যাক বিফোর ইউরিনেটিং, সিজেস আফটার ফ্লো, স্লো ইন কামিং, মাস স্ট্রেইন, প্রস্রাব করার আগে তার একটা পিঠ ব্যথা করে, এবং প্রস্রাব করার সময় তাকে কি করতে হয়, একটু চাপ দিতে হয়, কিন্তু প্রস্রাব করা হয়ে গেলে তার পিঠ ব্যথাটা কমে যায়। গ্লাইকোমোডিয়ামের এটা তার বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। এছাড়া হেমাচুরিয়া রয়েছে, প্রস্রাবের সঙ্গে রক্তপাত রয়েছে। ইউরিনিক ব্লাড উইথ প্যারাপেজিয়া or sometimes with constipation। প্রস্রাবের সঙ্গে ব্লিডিং আমরা পাচ্ছি, তার সঙ্গে তার প্যারালাইসিস হতে পারে লোয়ার এক্সট্রিমিটিসটা। এছাড়া কনস্টিপেশন, কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য যেটাকে আমরা বলি, এই ধরনের সিমটম তার মধ্যে থাকতে পারে। কেননা লাইকোপোডিয়াম মানেই হচ্ছে কি গ্যাস্ট্রিক রিলেটেড কোন একটা সিমটম, কমপ্লেইন। হ্যাঁ, তার জন্য লাইকোপোডিয়ামের এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার সঙ্গে লাইকোপোডিয়ামের যে বৈশিষ্ট্যপূর্ণ তার ব্যক্তি চরিত্রগত যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেগুলো তো আমরা অবশ্যই দেখবো। আর রুব্রিক যেগুলো রয়েছে রেপার্টরিতে, ক্যান্সার অফ পোস্টেট, সরাসরি ক্যান্সার অফ পোস্টেট রয়েছে লাইকোপোডিয়াম, কমপ্লেইনস অফ পোস্টেট গ্ল্যান্ড সোয়েলিং, ইউরিন ব্লাডি, ইউরিন স্ক্যান্টি এন্ড ফ্রিকুয়েন্ট, এই রুব্রিকগুলো লাইকোপোডিয়াম কভার করে। এখন আসি একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, সেন্ট্রালি গ্রেট একটা মেডিসিন। এই মেডিসিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যতগুলো মেডিসিন আলোচনা করলাম, সবগুলো মেডিসিনই গুরুত্বপূর্ণ। আর থুজার কথা তো বেশ, মানে বলে শেষ করা সম্ভব না কতটা গুরুত্বপূর্ণ। তো থুজা যে সিমটম গুলো ম্যাথমেটিকায় রয়েছে নিয়েছি, ইউরিনারি স্ট্রিম স্প্লিট অ্যান্ড স্মল, প্রস্রাবটা করতে গেলে বিভাজিত হয়ে যায়, এবং কি হয়, স্মল স্প্লিট হয়ে যায়, বিভাজিত হয়ে যায়। এই প্রস্রাবের যে গতিটা রয়েছে, এটা বিভাজিত হয়ে যায়। ডিজায়ার সাডেন অ্যান্ড আর্জেন্ট বাট ক্যান নট কন্ট্রোল করতে পারে না। হঠাৎ করে প্রস্রাবের বেগ চলে আসে, বাট সে কন্ট্রোল করতে পারে না, আউট অফ কন্ট্রোলে চলে যায়। প্রোস্টেটিক এনলার্জমেন্ট, প্রোস্টেটটা বড় হয়ে যায়, রয়েছে সরাসরি এই
সিমটমটা ম্যাটামেটিকাই পেইন অ্যান্ড বার্নিং ফেল্ট, need of bladder with frequent and urgent desire to urinate। হঠাৎ করে প্রস্রাবের বেগটা চলে আসে এবং তাকে কি করতে হয়, অবশ্যই প্রস্রাবে যেতে হয়। পেইন অ্যান্ড বার্নিং ফেল্ট, নিড টু ব্লাডার উইথ ফ্রিকুয়েন্ট অ্যান্ড আর্জেন্ট ডিসিড টু ইউরিনেট, এবং এই পেইন এবং বার্নিং এর জন্যই মূলত তাকে প্রস্রাব করার জন্য যেতে হয়। পেইন এবং বার্নিং এর জন্যই তাকে প্রস্রাব করার জন্য যেতে হয়। এর সাথে ডায়াবেটিস মেলাইটাস রয়েছে, কাটিং, স্কুইজিং ব্লাডার, ইউরেথ্রা, ব্লাডারের মধ্যে, তলপেটে ব্লাডারের মধ্যে এবং ইউরেথ্রার মধ্যে এক ধরনের কেটে ফেলার মতো ব্যথা, যন্ত্রণা, ব্লাডার ফিলস প্যারালাইজড, মাস্ট ওয়েট ফর ইউরিনেশন। যেমনই ভাবে কন্ট্রোল করা যায় না, প্রস্রাবের বেগ ধরে রাখা যায় না, একইভাবে এই সিমটমটাও রয়েছে যে ব্লাডারটা প্যারালাইজড হয়ে যায়। হ্যাঁ, ব্লাডারের যে প্রস্রাব বের করার ক্ষমতা সেটা থাকে না, এই জন্য ওয়েট করতে হয় অনেক সময় ধরে, তারপরে প্রস্রাবটা আসে। এই দুটো সিমটমই রয়েছে। তবে ক্ষুধার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সাডেন আর্জেন্সি চলে আসে এবং সে কন্ট্রোল করতে পারে না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার আবার একটা বিষয় রয়েছে যে প্রস্রাবটা দ্বিবিভাজিত হয়ে যায়, এবং তার সঙ্গে যেটা রয়েছে যে এক ধরনের পেইন অনুভব করে। হ্যাঁ, প্রস্রাবের বেগ যখন চাপে পেইন অনুভব করে, এবং সাধারণত সাইকোটিক মাসবেগ যেগুলো, সেটা কিন্তু এই ধরনেরই নেচার বহন করে। এছাড়া যে রুব্রিক গুলো রয়েছে রেপার্টরি থেকে, ক্যান্সার অফ প্রোস্টেট, কমপ্লেইন অফ প্রোস্টেট, প্রোস্টেট গ্ল্যান্ড সোয়েলিং, ইউরিন ব্লাডি, ইউরিন স্ক্যান্টি, এই রুব্রিক গুলো সে কভার করে। এখন আসি মেডোরিনাম। মেডোরিনাম আর একটা গ্রেট অ্যান্টিসাইকোটিক মেডিসিন, মেডোরিনাম। মেডোরিনামের ক্ষেত্রে কি বলা হয়েছে, এলার্ট অ্যান্ড পেইনফুল প্রোস্টেট উইথ ফ্রিকুয়েন্ট আর্জিং, enlarged and painful prostate with frequent urging and painful urination। প্রোস্টেটটা বড় হয়ে যাচ্ছে এবং বারবার প্রস্রাবের বেগ চাপছে এবং ব্যথা করছে, কমন সিমটম। অন্যান্য মেডিসিন রয়েছে। নকটার্নাল ইনুরেসিস ফলোড বাই গ্রেট উইকনেস, কিন্তু এটা মেডোরিনামের একটা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। সাধারণত একজন অ্যাডাল্ট পার্সনের কিন্তু রাত্রে বিছানায় প্রস্রাব হয় না, বাট মেডোরিনামের ব্যক্তির, অ্যাডাল্ট পার্সনের, তাদের বিছানায় রাত্রে ঘুমের মধ্যে অস্থারে প্রস্রাব হয়ে যায়। নকটার্নাল ইমিশন ফলোড বাই গ্রেট উইকনেস, এবং এরপরে তার অত্যন্ত দুর্বল লাগে। প্রোস্টেটিক হাইপারট্রফি, প্রোস্টেটাইটিস রয়েছে। হ্যাভিনেস অফ প্রোস্টেট, পেইনফুল and enlargement with frequent and painful urination। প্রোস্টেটের ওই অংশে প্রোস্টেটে ভারবোধ মনে হয়, ব্যথা করে, প্রোস্টেট বড় হয়ে যায়, বারবার প্রস্রাবের বেগ চাপে এবং প্রস্রাবটা যন্ত্রণাদায়ক। এগুলো কমন সিমটম গুলো রয়েছে, প্রস্রাব বড় হয়ে যাওয়া, ব্যথা করা, ভারবোধ হওয়া, হ্যাঁ, প্রোস্টেট বড় হয়ে যাওয়ার জন্য পেইনফুল মিক্সচারেশন হচ্ছে, এগুলো ঠিক আছে। কিন্তু আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এদের নকটার্নাল ইমিশন হয়, যেটা সাধারণত কিন্তু অ্যাডাল্ট পার্সনদের হয় না। তার সঙ্গে যে সিমটম গুলো রয়েছে, ক্যান্সার অফ প্রোস্টেট, কমপ্লেইন অফ প্রোস্টেট, প্রোস্টেট গ্ল্যান্ড সোয়েলিং, ইউরিন ব্লাডি, ইউরিন স্ক্যান্টি, এই রূপবিক রয়েছে। এছাড়া আমরা বংশগত সাইকোটিক ম্যাজমেটিক ইতিহাস দেখবো, বংশে আমরা অ্যাজমা, রিউমেটিজম বা গনোরিয়া বা পেশেন্টের নিজের গনোরিয়া হিস্ট্রি, এগুলো তো আমরা অবশ্যই এই জিনিসগুলো সার্চ করে দেখবো আছে কিনা। এখন আসে আয়োডিয়াম। আয়োডিয়ামে আয়োডিয়ামে প্রোস্টেটিক এনলার্জ রয়েছে এবং আয়োডিয়ামে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তবে আয়োডিয়ামের ক্ষেত্রে বলা হয়েছে যে ইনকন্টিনেন্স ইন অল পিপল উইথ প্রোস্টেট এনলার্জমেন্ট, বৃদ্ধ ব্যক্তিদের প্রোস্টেট বড় হয়ে গিয়ে রাত্রে না, মানে প্রস্রাব ধরে রাখতে পারে না, মানে অসারে প্রস্রাব হয়ে যাচ্ছে। ইনকন্টিনেন্স ইন অল পিপল উইথ প্রোস্টেট এনলার্জমেন্ট। যে রুব্রিক গুলো রয়েছে, ইউরিনারি ইউরিনেশন ইনভলান্টারি অ্যাকম্পানিড বাই প্রোস্টেট গ্ল্যান্ড সোয়েলিং অফ, হ্যাঁ,
এই রুব্রিকটা রয়েছে এইভাবে যে ইউরিনেশন ইনভলান্টারি অ্যাকম্পানিড বাই পোস্টেড গ্ল্যান্ড সোয়েলিং অফ, আর সিমটমটা রয়েছে ম্যাথমেটিকাই ইনকন্টিনেন্স ইন অল পিপল উইথ পোস্টেড এনলার্জমেন্ট। একই কথা দুইভাবে ব্যক্ত করছে। ক্যান্সার অফ পোস্টেট, কমপ্লেন অফ পোস্টেট, এই রুব্রিকগুলো রয়েছে। পোস্টেড গ্ল্যান্ড ইন্ডোনেশন অ্যাকম্পানিড বাই tongue brown discoloration, posted gland induration accompanied by tongue brown discoloration, iodium single medicine, posted gland বড় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বা posted gland induration, posted gland induration মানে হচ্ছে টিউমার, induration posted gland টিউমার, এবং সেই সঙ্গে যদি তার জিহ্বাটা ব্রাউনিশ ডিসকালারেশন হয়ে যায়, হ্যাঁ একেবারে অদ্ভুত একটা লক্ষণ, সেক্ষেত্রে আইডিয়াম সিঙ্গেল মেডিসিন। এছাড়া পোস্টেড গ্ল্যান্ড সোয়েলিং, ইউরিন স্ক্যান্টি, এগুলো রয়েছে, এই রূপগুলো রয়েছে। এখন আছে ডিজিটালিস। ডিজিটালিস ডিজিটালিস আমরা জানি যে এটা হার্ট রিলেটেড মেডিসিন। তো এটার কিন্তু পোস্টেটের সঙ্গেও সংযোগ রয়েছে, বিশেষ করে বৃদ্ধ ব্যক্তি যারা এনলার্জ পোস্টেট সেনাইল, বৃদ্ধ ব্যক্তিদের পোস্টেটিক এনলার্জ। একটা জিনিস কি, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু তার হার্টের যে ক্যাপাসিটি বা ক্ষমতা, এটা কিন্তু উইক হতে শুরু করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হার্ট রিলেটেড অনেক কোম্পানি তার মধ্যে থাকতে পারে। যেমন যারা হার্টের পেশেন্ট, ম্যাক্সিমামই দেখা যায় যে তারা একটা বয়স পেরিয়ে যাওয়ার পরে হার্টের পেশেন্ট হয়। আর্লি এজে কিন্তু হার্টের পেশেন্ট খুব কমই হয়। এবং হার্টের পেশেন্ট যে সাধারণত কি ধরনের প্রবলেম হয়, যেমন হার্ট অ্যাটাক হতে পারে, তারপরে মায়োকার্ডিয়াল ইনফার্কশন যেটা বলা হয় এমআই, হ্যাঁ, কিংবা করোনারি আর্টারি ডিজিজ। করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে যেটা হার্টে চর্বি জমা হয়ে যায়। এই বিষয়গুলো যখন হয়, হতে হতে একটা চরম পর্যায়ে গিয়ে তার হার্ট ব্লক হয়ে গিয়ে মারাত্মক ধরনের সিমটম গুলো ডেভেলপ করতে পারে। কিন্তু তার আগেও কিন্তু হার্টের কিছু না কিছু প্রবলেম থাকে। তো এনলার্জ পোস্টেড সেনাইল, যারা বৃদ্ধ ব্যক্তি, তাদের পোস্টেট এনলার্জ হয়ে যাওয়া, তার সঙ্গে বলতে কি অ্যামোরাস ডিজায়ার উইদাউট অ্যাবিলিটি। অ্যামোরাস ডিজায়ার উইদাউট অ্যাবিলিটি, এদের মধ্যে ইচ্ছা প্রচুর সেক্সুয়াল অ্যাক্ট করার, কিন্তু ক্ষমতাহীন। ড্রপসিক্যাল সোয়েলিং অফ জেনিটাল অর্গান, খুব ফুলে যায়। আমি এটা সাধারণত দেখেছি সিকেডি রোগীর ক্ষেত্রে, ক্রনিক কিডনি ডিজিজের রোগীর ক্ষেত্রে, বিশেষ করে যাদের ডায়ালিসিস করার মতো অবস্থা চলে এসছে, তাদের এই রকম ভাবে এতটা ফুলে যায়, মানে শরীরে পানিটা এতটা রিটেনশন হয়ে যায় যে তার পোস্টেট, তার এই যে জেনিটাল যেটা আছে, জেনিটালটা অনেক সোয়েলিং হয়ে যায়। হ্যাঁ, এবং ডিজিটালিস কিন্তু এই ধরনের ইডিমার ক্ষেত্রে, অ্যানাসার্কা ইডিমা, এইসবের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। তো যে বিষয়গুলো রয়েছে, ব্লাডার রিটেনশন অফ ইউরিন ইন লাস্ট পোস্টেড ফর্ম, কমপ্লেন্টস অফ পোস্টেড গ্ল্যান্ড সোয়েলিং, ইউরিন ব্লাডি, ইউরিন স্ক্যান্টি ফ্রিকুয়েন্ট, এই সবগুলো রূপে কিন্তু রয়েছে। তবে তার মধ্যে আমরা ডিজিটালিস্টের অবশ্যই বৈশিষ্ট্যপূর্ণ বিষয়গুলো দেখবো। হ্যাঁ, হার্ট রিলেটেড কমপ্লেন গুলো আমরা দেখবো, কারণ আমরা মেডিসিন যখন প্রয়োগ করবো অ্যাজ এ হোলি প্রয়োগ করবো। আরেকটা গুরুত্বপূর্ণ মেডিসিন প্যারাইরা ব্রাভা। প্যারাইরা ব্রাভা আপনার কেউ ইউজ করেছেন কিনা? প্যারাইরা ব্রাভা ইউজফুল ইন রেনাল কলিক, প্রোস্টেটিক অ্যাফেকশন এন্ড ক্যাটার অফ ব্লাডার। পরীক্ষায় বলতেছে তিনটা ক্ষেত্রে, একটা বলতেছে যাদের মূত্র পাথরি হয়ে পেইন, সেই সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, প্রোস্টেটিক অ্যাফেকশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, মানে এনি কাইন্ড অফ প্রোস্টেট ট্রাবল, এবং ক্যাটার অফ ব্লাডার, ইউরিন ব্লাডার থেকে যদি কোন রকম ডিসচার্জ হয়, ক্যাটার অফ ব্লাডার, হ্যাঁ, ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে এই প্যারাডা ব্রাভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই প্যারাডা ব্রাভার গুরুত্বপূর্ণ সিমটম রয়েছে, অনেকেরই জানা আছে প্যারাডা ব্রাভার গুরুত্বপূর্ণ সিমটম।
সেটা কি? Can emit urine only when he goes on his knees, pressing his head firmly against the floor. সে প্রস্রাব করতে পারে না, প্রস্রাব তার আসে না, তার কষ্ট হয়, কিন্তু যদি সে হাঁটু গেড়ে বসে সামনের দিকে ওয়ালের সঙ্গে মাথাটা চাপ দিয়ে যদি সে প্রস্রাব করে তাহলে প্রস্রাব হয়। যেমন আমরা পড়েছিলাম সিওফিলার ক্ষেত্রে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দুটো ফাঁক করে সামনের দিকে ঝুঁকে প্রস্রাব করতে হয়। আর এই হাঁটু গেড়ে বসে হাঁটুর উপর ভর দিয়ে মাথাটা দেয়ালের সঙ্গে সাপোর্ট দিয়ে সে প্রস্রাব করে। হুম, মেজের সঙ্গে, দেয়াল না, সরি, মেজের সঙ্গে। মানে তাকে কতটা কষ্টদায়ক ভাবে প্রস্রাব করতে হয় যে হাঁটু গেড়ে এবং সামনের দিকে ঝুঁকে, হ্যাঁ, ফ্লোরের উপরে মাথাটা সামনের দিকে ঝুঁকে চাপ দিয়ে তাকে প্রস্রাব করতে হয়। এটা প্যারাগ্রাফার একেবারে নিজস্ব একটা বৈশিষ্ট্য। কনস্ট্যান্ট আর্জিং, গ্রেট স্ট্রেনিং পেইন ডাউন thighs, must effort to urinate. হ্যাঁ, বারবার প্রস্রাবের বেগ আসে, অনেক বেশি কুথুনি, অনেক বেশি চাপ দিতে হয় যখন প্রস্রাব সে করে। অর্থাৎ এই প্যারাগ্রাফ ব্রাভা রোগীর প্রস্রাব করাটা অত্যন্ত ডিফিকাল্ট, অত্যন্ত কষ্টদায়ক, অত্যন্ত বেদনাদায়ক। ইচিং অ্যালং ইউরেথ্রাস উইথ পোস্টেড ট্রাভেল। ইউরেথ্রার মধ্যে এখানে চুলকাইবে না, এটা সাধারণত ইউরিন, এটা হয় ইউটিআই বা ইউরিন ট্র্যাক ইনফেকশনের কারণে এটা হয়, এখানে চুলকানি অনুভূতি। আর যে রুব্রিকগুলো রয়েছে, ব্লাডার ডিটেনশন অফ ইউরিন এনলার্জ পোস্টেড ফর্ম, পোস্টেড বড় হয়ে প্রস্রাব থেমে গিয়ে আটকে গিয়েছে। ইউরিনেশন ইনভলন্টারি অ্যাকম্পানিড বাই পোস্টেড গ্ল্যান্ড সোয়েলিং। এই যে ইউরিনেশন ইনভলন্টারি অ্যাকম্পানিড বাই পোস্টেড গ্ল্যান্ড সোয়েলিং, পোস্টেড গ্ল্যান্ড সোয়েলিং হয়ে অসারে প্রস্রাব হয়ে যাচ্ছে। এখানে তিনটা মেডিসিনের কথা উল্লেখ আছে: আয়োডিয়াম, প্যারাইরা এবং সালফার। পোস্টেড গ্ল্যান্ড কম্পেন্ড অফ পোস্টেড গ্ল্যান্ড সোয়েলিং, ইউরিন ব্লাডি, ইউরিন স্ক্যান্টি, এই রুব্রিক গুলো কিন্তু রয়েছে। এখন আসি সালফার, আমাদের আজকের আলোচনার সর্বশেষ মেডিসিন সালফার। আমরা অনেকগুলো মেডিসিনে আলোচনা করলাম, সর্বশেষ মেডিসিন সালফার। ফ্রিকুয়েন্ট মিকচুরেশন স্পেশালি এট নাইট, বারবার প্রস্রাবের বেগ, বিশেষ করে রাতের বেলা, সালফারের লক্ষণ। বারবার ফ্রিকুয়েন্ট মিকচুরেশন স্পেশালি এট নাইট, রাত্রের বেলা বারবার প্রস্রাবের বেগ। মাস্ট হারি সাডেন কল টু ইউরিনেট, এবং প্রস্রাবের বেগ এতটাই দ্রুত আসে যে তাকে খুব তাড়াহুড়ো করতে হয়। আমরা দুটো সিমটম লাইকোপোডিয়াম থুজা, লাইকোপোডিয়াম পেয়েছিলাম রাত্রেবেলা প্রস্রাবের বেগ বেড়ে যায়, আর থুজাতে পেয়েছিলাম কন্ট্রোল করতে পারে না। এই দুটো সিমটম একত্রে সালফারে রয়েছে। মিউকাস অ্যান্ড পাস ইন ইউরিন, পার্ট স্টোর ওভার হুইচ ইট পাসেস। প্রস্রাবের সাথে কি যায়? মিউকাস যায়, পাস যায়। আমরা কিভাবে বুঝবো? ইউরিনের আরএমই এক্সামিনেশন করলেই আমরা বুঝতে পারবো যে ইউরিনের সঙ্গে কি কি যায়। হ্যাঁ, এবং যখন সে প্রস্রাব করে তখন এক ধরনের সোরনেস, এক ধরনের ক্ষতকর অনুভূতি হয়। ডিসচার্জ অফ প্রস্টেটিক ফ্লুইড আফটার ইউরিনেশন ইন স্টুল, প্রস্রাব করার পর বা পায়খানা করার পর তার ওই যে ধাতু বেরিয়ে আসে, যেটাকে বলা হয় সিমেন বলে অনেকে, প্রস্টেটিক ফ্লুইড বেরিয়ে আসে। সেমিনাল ইমিশন অন ককলিং এ ওম্যান, সেমিনাল ইমিশন মানে শারীরিক মেলামেশা করতে যাওয়ার আগে যে ফোর প্লে করে, তাতে করেই তার সেমিনাল ইমিশন হয়ে যায়, তার বীর্যপাত হয়ে যায়। এই সিমটম গুলো সাধারণত সালফার রিলেটেড, এবং সালফারের যে রুব্রিক গুলো রয়েছে: ইউরিনেশন ইনভলান্টারি, পোস্টেড গ্ল্যান্ড সোয়েলিং অফ, ক্যান্সার অফ পোস্টেট, কমপ্লেইন্টস অফ পোস্টেড গ্ল্যান্ড সোয়েলিং, ইউরিন ব্লাডি, ইউরিন স্ক্যান্টি। তো এই তো সালফার নিয়ে আলোচনা হলো, এবং এর সঙ্গে কিন্তু আমরা
সবগুলো মেডিসিন, যে মেডিসিনগুলো আমার ডায়েরিতে ছিল, সবগুলো মেডিসিন আমি আলোচনা করলাম। আরো অনেক মেডিসিন রয়েছে যেটা আপনারা খুঁজলে পেয়ে যাবেন। তো মূল যে চরিত্র বা ক্যারেক্টার গুলো আমি চেষ্টা করেছি সেগুলো তুলে ধরার জন্য, বৈশিষ্ট্যপূর্ণ সিঙ্গেল রেয়ার আনকমন স্ট্রাইকিং সিমটম এগুলো তুলে ধরার চেষ্টা করেছি, এবং করেছি রুব্রিক এবং ম্যাথমেটিক্যাল সমন্বয়ে আলোচনার চেষ্টা করেছি। এবং আমরা আসলে এটা একেবারে একেবারে 100% রাইট যে হানিম্যান সাহেব অর্গাননে যেভাবে ইনস্ট্রাকশন গুলো দিয়ে গেছেন, ঠিক ওইভাবে যদি আমরা রুগীদেরকে সেবা দিতে পারি, আমরা যে ফলো করতে পারি সেই রুলসটা, তাহলে আমরা ক্যান্সার ক্যান্সার শুধু নয়, মানে যত জটিল রোগ আসুক না কেন, এবং যত সাধারণ রোগ আসুক, জটিল কঠিন এবং ক্যান্সার হোক না কেন, তারপরেও কিন্তু আমরা সেগুলো ক্ষেত্রে সফলতার সাথে আরোগ্য করতে পারি। এবং আপনারা অনেকে দেখেছেন, আমি কিন্তু আহ, কয়েকটা ক্যান্সারের কেস, সাকসেসফুল কেস কিন্তু আমি দিয়েছি ফেসবুকে, এবং একেবারে ডায়াগনোসিস সহ দিয়েছি। তো ডায়াগনোসিসের পরে আমাদের আধুনিক চিকিৎসকদের যেটা মন্তব্য, তারাই কিন্তু ডায়াগনোসিস করেছে। আমি লিখে দিয়েছি টেস্ট করার জন্য, তাদের কাছে গিয়েই করেছে। আবার তারা তখন বলতেছে, মিটিং এ বোর্ড বসিয়ে বলতেছে, সবাই মিলে আলোচনা করছে, অ্যাটেন্ডেন্স কে ডাকছে পেশেন্টের, যে এটা এই রুগীর কি আমরা ট্রিটমেন্ট করেছিলাম, এই রুগীর ডায়াগনোসিস হয় আমরা তাহলে প্রথমে ভুল করেছিলাম, হ্যাঁ, কিংবা এই রোগীর ট্রিটমেন্ট আমরা ঠিক মতো দিতে পারি নাই। তখন অ্যাটেন্ডেন্স বলছে যে এই রুগীটাকে আপনাদের কাছে আমরা 2 বছর ট্রিটমেন্ট করেছি, যখন রেসপন্স হয় নাই তখন আমরা হোমিওপ্যাথদের কাছে গেছি। হ্যাঁ, তো হোমিওপ্যাথির এত সফলতা, এতটা সফলতার পরও, ক্যান্সারের উপর সফলতার পরও, যাই হোক, মানে বিলিভ করতে পারে না, বিলিভ না করাটাই স্বাভাবিক। কেননা যেখানে এত বড় বড় স্পেশালিস্ট রয়েছে, এত স্টাডি রয়েছে, এত রিসার্চ রয়েছে, এত গবেষণা রয়েছে, সেখানে আমরা হোমিওপ্যাথ, আমরা কি পানির মধ্যে তুই একটা, হ্যাঁ, গ্লোভিউস দিয়ে এত মানে কঠিন কঠিন কাজ করে ফেলতেছি। আসলে এটা সম্ভব হয়েছে হ্যানিম্যান সাহেবের সেই সুপার থিঙ্কিং এর কারণে। উনি যে থিঙ্কিংটা করেছিলেন মেডিকেল সায়েন্স সম্পর্কে এবং মানুষের আরোগ্যের ক্ষেত্রে, হিউম্যানিটির ক্ষেত্রে, সেই চিন্তা চেতনার কারণেই যেন ঈশ্বর আল্লাহ তাকে সেই গিফটটা দিয়েছিল, এই হোমিওপ্যাথি। যার জন্য আমাদের পক্ষে তাকে ফলো করে, তাকে অনুসরণ করে এমন অসম্ভবকে সম্ভব করা সম্ভব, প্রতিনিয়তই সম্ভব হচ্ছে। আমি মাসে গত মাসে শুধু আমার আউটডোরে, আমার হসপিটাল আউটডোরে শুধু রুগী দেখেছি, 2600 রুগী দেখেছি। আহ, তো শুধু এটা 1 মাসের হিসাব, গত মাসে শুধু আউটডোর, আমার চেম্বারের হিসাবটা বাদ দিলাম, শুধু যেহেতু হসপিটালে সবসময় ওখানে রেকর্ড গুলো রাখতে হয়, এই জন্য হিসাবটা ঠিকঠাক দিতে পারি আর কি। তো সেখানে ম্যাক্সিমাম যে কেসগুলো, এখানে 80%, 85% কেসগুলো মডার্ন ট্রিটমেন্ট শেষ করে তারপর আমাদের কাছে আসে, এবং যত রকম কঠিন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। এবং সেক্ষেত্রে আমাদের সফলতা কিন্তু অনেক অনেক বেশি। এবং সেখানে আমি যেই বিষয়টা দেখেছি, সিঙ্গেল মেডিসিনের উপরে কোনো কথা নেই। সিঙ্গেল মেডিসিনে সিঙ্গেল মেডিসিনে যে রেসপন্স বা যে রেজাল্ট আসে, এবং বিশেষ করে 50 মিলিসিমেল আমি ইউজ করি সবচেয়ে বেশি। 50 মিলিসিমেলের ইউজ এবং সিঙ্গেল মেডিসিনের ইউজ অসাধারণ অসাধারণ রেজাল্ট দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ফলো করতে হবে কাকে? মহাগুরু হ্যানিম্যান শেখ। মহাগুরু হ্যানিম্যানের মায়াজমেটিক কনসেপ্ট যারা ফলো করবে না, যারা মায়াজমকে যারা বিশ্বাস করবে না, যারা আমলে নিবে না, তারা সে পিছনে পড়ে থাকবে। হ্যানিম্যান সাহেব যেটা 200 বছর আগে দিয়ে গেছে, তো যারা এটা ফলো করবে না, তারা 200 বছর পিছনে পড়ে থাকবে। এই মায়াজমেটিক কনসেপ্ট, বংশগত মায়াজম, নিজস্ব মায়াজম বা মায়াজমের তো অনেক ধরন আছে। এবং হ্যানিম্যান সাহেবের যে পিকুলারের আনকমন স্ট্রাইকিং কনস্টিটিউশন বিষয়গুলো, রোগীর মেন্টাল ফিজিক্যাল প্যাথোলজিক্যাল বিষয়গুলো, প্যাথোলজি আমাদেরকে মাস্ট অবশ্যই বুঝতে হবে। প্যাথোলজি, আমরা প্যাথোলজি না বুঝলে অবশ্যই রোগীর মধ্যে ঢুকতে পারবো না, রোগীর কোন লেভেলের ডিজিজটা আমরা বুঝতে পারবো না, কি মেডিসিন দিতে হবে at first এখন আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, একটা হাত পাইতে হবে। এবং হ্যানিম্যান সাহেব কিন্তু এগুলো বলে গেছেন, অর্গানের 3 নম্বর সূত্রে বলে গেছেন প্যাথোলজি সম্পর্কে। তো আমরা যদি হ্যানিম্যান সাহেবকে পরিপূর্ণরূপে ফলো করি,
এখন অনেক মেথড রয়েছে, আমরা সব মেথডই শিখবো, সব মেথড চর্চা করব। বাট মহাগুরু হ্যানিম্যানকে শক্ত করে ধরতে হবে, তার অর্গানন, তার ক্রনিক ডিজিজকে শক্ত করে ধরতে হবে, এবং এটাকে শক্ত করে ধরতে পারলে আমাদের জন্য অনেক কিছু ইজি। আর যদি আমরা এদিক সেদিক দৌড়াইতে থাকি, সময়গুলোই নষ্ট হবে, বৃথা সময় ব্যয় হবে, শেষমেশ গিয়ে হতাশায় ভুগতে হবে। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে যারা জুনিয়র যারা আছে তাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা মহাগুরু হ্যানিম্যানকে শক্ত করে ধরেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন অনেক সফলতা, অনেক ইজিলি সফলতা দেখতে পাবেন। আর এর বাইরে গিয়ে শুধুমাত্র মরীচিকার পিছনে দৌড়াইতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আজকে আমি আলোচনা এখানে শেষ করব। শুধুমাত্র যে রুব্রিক গুলো আমি রেপার্টরি থেকে নিয়েছিলাম সেগুলো সমষ্টিগতভাবে একবার জাস্ট আমি রিড করে আজকের মতো আলোচনা শেষ করে প্রশ্ন উত্তর পর্বে চলে যাব, এবং তারপর আমাদের প্রোগ্রাম শেষ হবে। যে রুব্রিকগুলো নিয়েছিলাম: ব্লাডার ইনফ্লামেশন accompanied by urine bladder retention of urine in large prostate form, bladder urination interrupted spurts and with each spurt cutting pain in soul and prostate in, bladder urination involuntary prostate gland swelling of, prostate gland cancer, prostate gland cancer of pain with the prostate gland question aggravation। এই রুব্রিকটা আলোচনা করা হয় নাই। প্রোস্টেট গ্ল্যান্ড কয়শন অ্যাগ্রাভেশন, অ্যালিয়াম সেপ্টা, অ্যালুমিনা এবং সরিনাম, তিনটা মেডিসিন রয়েছে। প্রোস্টেট গ্ল্যান্ড কয়শন অ্যাগ্রাভেশন, সেক্স করতে গেলে প্রোস্টেট গ্ল্যান্ডের প্রবলেম গুলো বেড়ে যায়। প্রোস্টেট গ্ল্যান্ড কমপ্লেইন্টস অফ প্রোস্টেট গ্ল্যান্ড accompanied by dysuria, prostate gland complaint of prostate extending to urethra, specific single medicine, prostate gland complaints of accompanied by urination frequent, prostate gland induration accompanied by tongue bound dispersion, iodine single medicine, prostate gland swelling, urethra discharge, chronic, urine bloody, clotts, large, urine scanty, frequent end। এই তো এই রুব্রিক গুলো নিয়েছিলাম এবং তার সঙ্গে যে সিমটম গুলো নিয়েছি সেগুলো আজকে আলোচনা করলাম। সবাইকে ধন্যবাদ। যদি কোনো ত্রুটি থাকে জানাবেন, যদি কোনো প্রশ্ন থাকে তাও জানাবেন। ডাক্তার সুমাইয়া, আজকের মতো আমার আলোচনা এ পর্যন্তই। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ধন্যবাদ স্যার। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসটা খুবই সুন্দরভাবে কমপ্লিট হলো। স্যারের লেকচারটা আমরা সবাই কোনো ঝামেলা ছাড়াই শুনতে পারলাম খুব মনোযোগ দিয়ে। খোলা হয় আমাদের এস.এম. জাহাঙ্গীর স্যারও এই প্রোস্টেট নিয়ে ক্লাস নিয়েছিলেন। বিপিএইচ, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, ওই ক্লাসটা যদি কেউ করে থাকেন তাহলে আজকের প্রোস্টেট ক্যান্সার নিয়ে যে লেকচারটা স্যার দিলেন সবার কাছে খুবই ইজি লাগার কথা। নেওয়ার স্টাইল বা বাচন ভঙ্গিমাটা দেখে খুব সাবলীল ভাবে আমাদের সেই জায়গাগুলোকে ব্যাখ্যা করেছে। ওর প্রতি যথেষ্ট স্নেহ রইল। ও এইভাবে আমাদের আরো ক্লাস নিক, আমাদেরকে আরো প্রাণবন্ত করুক, আরো হোমিওপ্যাথিক অনেকখানি এগিয়ে নিয়ে যাক, এইটুকুনি প্রত্যাশা করছি। এখানে সংযোজন করার কিছু নেই। হ্যাঁ, যেভাবে রেপার্টরি অনুযায়ী সে বলে গেছে, এটা নিঃসন্দেহে শেখার জিনিস, জানার জিনিস। সবাই ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, আমার কাছে আজকে খুব খুব আনন্দ লাগছে, কারণ আমি নীলকমল স্যারের মানে উনি ক্লাসে যুক্ত ছিলেন, ওনার সামনে কথা বলেছি। হ্যাঁ, আমি এই জন্য আমি কিন্তু আজকে আঙ্কেল বলেছি। হ্যাঁ, আঙ্কেল বলেছি কারণ আমার খুব ভালো লাগছে যে উনি আজকে ক্লাসে ছিলেন, এবং আমার কাছে মনে হয়েছে যে সেই 2006 সালে আমি ফিরে গেছি। হ্যাঁ, তো আমি আশা করব সবসময় আমাকে এইভাবে স্নেহের চোখে দেখবেন, এবং পরামর্শ যেটা থাকে অবশ্যই পরামর্শ দেবেন, যাতে করে আরো ভালো কিছু করতে পারি। এই কামনা রইল। এবং বাংলাদেশে অবশ্যই দাওয়াত রইল, বাংলাদেশে আসলে ইলিশ খাওয়ার দাওয়াত রইল, আমাদের অম্বরনাথ স্যারকেও দাওয়াত রইল ইলিশ খাওয়ার। সবাই চলে আসবেন। শুধু আমি কেন, এখানে অনেকেই তোমাকে স্নেহ করেন। অমরনাথ স্যার আছেন, সাগর ভাই আছেন, হ্যাঁ,
অনেকেই আছেন, প্রত্যেকেরই আশীর্বাদ তোমার উপর আছে, তুমি এগিয়ে যাও। থ্যাংক ইউ। স্যারদেরকে ধন্যবাদ। আমি এবার আলী আজম স্যারের কাছে যাব। আচ্ছা ডাক্তার সোমাইয়া পারভিন ম্যাডাম, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি একটু আলী আজম স্যারের কথা শুনে নিই। মনির স্যার। হ্যালো, জি জি, হ্যাঁ বলুন। হ্যালো। স্যার, আমাদের ক্লাসের ব্যাপারে যদি আপনার কিছু বলার থাকে। হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত সুন্দর প্রাসঙ্গিক আলোচনা আরিফ স্যার করেছেন। হ্যাঁ, আমি খুবই মুগ্ধ হয়েছি। তো আমার একটি প্রোস্টেট ক্যান্সার রোগীর কথা বলি। উনি ওই যে আপনারা চিনবেন কামরুল ইসলাম স্যার, উনি সিকেডি শ্যামলী।